জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়া তার দাবি অনুসারে, এবং সেই এক্স হ্যান্ডেলের বক্তব্য নিয়ে যখন সারা দেশে মোটামুটি তোলপাড়, সবাই সেটা নিয়ে আলোচনা সমালোচনায় ব্যস্ত, তখন কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, আচ্ছা, আমরা এই যে শফিক সাহেবের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে ব্যস্ত হয়ে আছি, ডক্টর ইউনূস আসলে কী করছেন? আমাদেরকে এদিকে ব্যস্ত রেখে তিনি আবার অন্য কিছু করে ফেলছেন না তো? বাংলাদেশের মানুষ খুবই জিনিয়াস। তাদের মনের ভেতর আগাম ডাক দিয়ে ফেলে। কোথাও কোনো অঘটন ঘটলে, কোথাও কেউ কোথাও মানে গোপন সলা পরামর্শ ষড়যন্ত্র করতে শুরু করলে, কারো না কারো মনের ভেতর সেটা ডাক দেয়, টের পেয়ে যায়। আচ্ছা, ডক্টর ইউনূসকে তাহলে কোথাও কিছু মানে গুটি পাকাচ্ছেন? দেশকে নিয়ে, জাতিকে নিয়ে কোনো কিছু করতে চান? আচ্ছা, আমি দর্শক আজকের আলোচনায় কতগুলো ডট ডট আপনাদের সামনে তুলে ধরবো। ডটগুলো মিলানোর দায়িত্ব আপনাদের। আপনারা সেগুলোকে ত্রিভুজ আকৃতিতে মিলাবেন, সরল রৈখিকভাবে মিলাবেন, চতুর্ভুজ আকৃতিতে মিলাবেন, বৃত্তাকার আকৃতিতে মিলাবেন, সেটা আপনাদের বিষয়। আমি শুধু শুধু কতগুলো ডট আপনাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? আচ্ছা, এই শফিক সাহেবের এক্স হ্যান্ডেলের বিষয়টা আমরা আপাতত এখানে রাখি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা খেয়াল করবেন, জুলকারনাইন সায়ের আপনাদের কাছে এই নামটি অত্যন্ত পরিচিত, আপনারা তাকে চেনেন। জুলকারনাইন সায়ের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুইজন মানুষ আছেন, একজন হচ্ছেন লুৎফে সিদ্দিকী আর একজন আশিক চৌধুরী। একদম ঝকঝকে ফিনফিনে পাঞ্জাবি পরা, হাতে সেলফোন, দুজন একটু খানিকটা দূরত্ব রেখে হেঁটে যাচ্ছেন। মনে হয় যেন খুব ফুরফুরে মেজাজে আছেন তারা, হাঁটছেন। তিনি কোনো ক্যাপশন দেননি ছবিতে। আচ্ছা, খালি খালি এই দুজনের ছবি হঠাৎ করে পোস্ট করলেন কেন জুলকারনাইন স্যার? জুলকারনাইন স্যার কি এমনিতেই কোনো কিছু পোস্ট করেন ফেসবুকে? আই ডোন্ট থিঙ্ক সো। এই ছবি দুটো পোস্ট করার পেছনেও নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সেগুলো হয়তো আমরা কোনো না কোনো সময় জানবো, বা হয়তো খুব শিগগিরই জানবো। আচ্ছা, জুলকারনাইন স্যারের ছবিতে আমি বললাম যে লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরীর ছবিটি তিনি পোস্ট করেছেন। আপনারা যারা ঢাকার দৈনিক বণিক বার্তা পড়েন তারা এতক্ষণে জেনে গেছেন যে বণিক বার্তায় আজকে একটা চমৎকার রিপোর্ট হয়েছে। সেইখানে এই দুইজনের ছবি দিয়ে একটা কার্টুন করা হয়েছে। বাংলাদেশের বিনিয়োগ অর্থনীতি নিচের দিকে নেমে যাচ্ছে, এরকম একটি কার্টুন, যেখানে হেডলাইনটা হচ্ছে লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান। আপনারা চাইলে জুলকারনাইন স্যারের ওই যে ফেসবুকে পোস্ট করা এই দুজনের ছবি আর বণিক বার্তার এই নিউজ মিলাতে পারেন, নাও মিলাতে পারেন। আচ্ছা, ইকোনমিক হিটম্যান, আমরা হিটম্যান শব্দটা জানি যে হিট করে, অনেক সময় ভাড়া খেটে এসে মানুষকে মেরে ফেলে, গুন্ডা প্রকৃতির এরকম আর কি ব্যাপার। কিন্তু ইকোনমিক হিটম্যান, কনফেশন অফ এ ইকোনমিক হিটম্যান নামে একটা বেশ বিখ্যাত বই আছে। মানে ওয়ার্ল্ডের খুব বড় বড় ইকোনমিক স্ক্যান্ডালের সঙ্গে জড়িত থাকা একজন প্রোটাগনিস্ট, তার এক ধরনের কনফেশন, স্বীকৃতি তিনি দিয়েছেন। ইকোনমিক হিটম্যান যখন বলা হয়, ইকোনমিক হিটম্যান আসলে তাদেরকেই বলা হয় যারা মানে বেসিক্যালি দে আর মানে পিপল ফ্রম ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, উন্নয়নশীল দেশের লোক। তারা উন্নত দেশের কর্পোরেট হাউসের, বিশ্বের বড় বড় দেশের হয়ে তাদের স্বার্থে এই উন্নয়নশীল দেশগুলোকে অসম চুক্তিতে, অসম ঋণের চুক্তিতে কিংবা বিনিয়োগ চুক্তিতে, নানা কিছুতে তারা কায়দা করে জড়িয়ে ফেলে, যাতে আসলে আলটিমেটলি এই দেশের ক্ষতি হয়। কারণ দেশের স্বার্থের জন্য তিনি কাজটা করেন না, তিনি মিডলম্যান হিসাবে খানিকটা দালালের ভূমিকায় থাকেন ওই কর্পোরেট হাউসের কিংবা উন্নত বিশ্বের। এখন বণিক বার্তা প্রশ্ন করছেন যে আশিক চৌধুরী এবং লুৎফে সিদ্দিকী তারা কি আসলে ইকোনমিক হিটম্যান? আমি আপনাদের কাছে প্রশ্নটাই রাখলাম, আপনারা বণিক বার্তার রিপোর্টটা পড়ে নেবেন, পরে আপনারা একটা কনক্লুশনে আসবেন, এসে আবার এই যে বললাম যে ডটগুলো হয়তো আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। আমি আবার একটু ফিরে জামাতের এই যে আমিরের এক্স হ্যান্ডেল, সেই জায়গাটায় যাই। যদিও জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তার এক্স হ্যান্ডেলটা হ্যাক হয়ে গেছে, সেটি অনেক মানুষ বিশ্বাস করেছেন, কিন্তু অনেক মানুষ বিশ্বাস করেননি। ইন্টারেস্টিংলি তার এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি গতকাল ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের যে কূটনীতিকরা আছেন তাদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা সবাই এক্স ব্যবহার করেন, ফলে এক্স কতটা হ্যাক হতে পারে, পারে না, হলে কি হয়, সে বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণা আছে। কিন্তু
এক্সের মানে ফাঁস হওয়া যে বক্তব্যটুকু, সেই বক্তব্যটার সঙ্গে তারা মানে এই ঘটনাগুলোর সঙ্গে যারা খোঁজ খবর রাখেন বা ঢাকা ডিপ্লোম্যাটিক এরিনাতে যোগাযোগ আছে বা কারো কারোর সঙ্গে কথাবার্তা হয়, এমন কেউ কেউ আমাকে এই ইনফরমেশনটা দিয়েছেন, বলেছেন যে তারা আসলে এই মানে ফাঁস হওয়া স্টেটমেন্টটার সঙ্গে আল জাজিরায় দেওয়া শফিক সাহেবের যে ইন্টারভিউটা আছে সেইখানে নারীদের সম্পর্কে তার যে বক্তব্যটুকু আছে সেটুকু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। মূলত এই যে কাজ করতে যাওয়া কর্মজীবী মহিলারা কাইন্ড অফ ব্যবসা, এই ব্যবসা শব্দটিকে, প্রস্টিটিউট শব্দটিকে বাদ দিলে এই পোস্টে আর বাদ বাকি যা আছে সেগুলো আল জাজিরাতে শফিক সাহেব যা বলেছেন মোটামুটি মোরালেস সেম থিং। তার মানে হচ্ছে জামাতে ইসলামের পজিশনটাই হচ্ছে এরকম যে তারা আসলে মেয়েদেরকে কাজ করতে দিবে না। এখন এই জায়গাটাই হচ্ছে মোস্টলি ইউরোপীয় ইউনিয়নের ডিপ্লোম্যাটদের জন্য একটা বড় হেডেক, কারণ তাদেরকে তার দেশে এই যে জামাতের প্রতি তাদের এখন পর্যন্ত যে সফটনেসটা আছে, যে সমর্থনের মতো একটা আছে, এর জন্য তাদেরকে তার দেশে জবাবদিহি করতে হবে। কারণ ইউরোপীয় দেশগুলো তো নারী স্বাধীনতায়, নারীর মানে ক্ষমতায়নে, নারীকে আরও বেশি কাজের মধ্যে ডিসিশন মেকিংয়ে রাখার ব্যাপারে তারা খুবই মানে একদম চ্যাম্পিয়ন হিসেবে তারা নিজেদেরকে দাবি করে। ফলে বাংলাদেশের যখন ইউরোপীয় ইউনিয়নের ডিপ্লোম্যাটরা ঠিক জামাত ইসলামের এরকম একটা স্ট্যান্ডকে সমর্থন করবে, তখন তাদেরকে নিজ দেশের জবাবদিহির মুখোমুখি হতে হবে। ফলে এইটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের একটা দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে যে এতদিন পর্যন্ত তারা যতটাই সফটনেস ছিলেন না কেন, এই ঘটনাগুলোর পর আসলে বেসিক্যালি আল জাজিরার পর, ইন্টারভিউটার পর থেকেই তাদের মধ্যে এক ধরনের একটা সংশয় দোলাচল শুরু হয়েছিল। এখন এসে সেটা আরেকটা পাকাপোক্ত হয়েছে এবং এখন তারা অনেকটা শিফট করে ফেলেছে। এখন ইউরোপীয় ইউনিয়নকে একটু ঘুরে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আবার একটু ভিন্ন রকম স্বার্থ আছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে নতুন রাষ্ট্রদূত যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা জামাত ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশে যখন তিনি গিয়েছেন তখন তার কিন্তু একটা বক্তব্য ছিল যে তার ম্যান্ডেট হচ্ছে, তিনি যখন শপথ হিয়ারিংয়ে মানে কংগ্রেসের হিয়ারিংয়ে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন, সেখানে তার বক্তব্য ছিল যে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখা। ফলে এটি হচ্ছে তার অ্যাসাইনমেন্ট, যে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে, তাদের বাহু বন্ধনে, আমাদের এই যে ডক্টর ইউনূস প্রথম দিকে গিয়ে চীনের সঙ্গে অনেক দহরম মরম করে চীনের নাকি হাসপাতাল কি 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 সব হয়ে যাবে, সেগুলো কতটুকু হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ আর ফলো আপ করেননি। যাই হোক, মানে বাংলাদেশকে চীনের বাইরে রাখতে হবে, এটি হচ্ছে একটা তার ম্যান্ডেট। এখন এর মাঝখানে আবার কিন্তু একটা ওই যে ভিডিও ক্লিপ, একটা ফাঁস অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল, যেটি নিয়ে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্টও করেছিল এবং যেখান থেকে আমাদের অনেকের ধারণা হয়েছিল যে জামাতে ইসলামীকে আসলে আমেরিকা চায় যে জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। এখন এইসব ঘটনা প্রবাহ সহ আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে এখন আমেরিকাকে একটা সেকেন্ড থট দিতে হচ্ছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের এই পজিশনটা তাদেরকেও খানিকটা প্রভাবিত করছে। আচ্ছা, এখন এই কারণেই কি আমেরিকা জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? মোটেও না। আমেরিকা সে তার স্বার্থ দেখে, তার হিসাব নিকাশ আছে, তার ব্যবসা আছে। এখন সেই জায়গাটায় আসি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কালকে বা পরশু দিন হয়তো আই থিঙ্ক গতকালকে বোধহয় ঢাকার বেশ অনেকগুলো পত্রিকায় একটা নিউজ হয়েছে, নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষরিত হবে। ঢাকার পত্রিকা নিউজটা এইভাবে দিয়েছে যে শুল্ক চুক্তি স্বাক্ষরিত হবে 9 ফেব্রুয়ারি। আবার আমি প্রথম আলো রিপোর্টে দেখলাম যে সেখানে আসলে সরকারের উপর মহলের কেউ যে যাবেন তা না, বাণিজ্য সচিব তারা জাপানের কোনো একটা প্রোগ্রামে যাবেন, সেখান থেকে উপদেষ্টা ঢাকায় ফিরে যাবেন, বাণিজ্য সচিব ওয়াশিংটনে যাবেন, তিনি গিয়ে সেখানে সাইন করে আসবেন। আমেরিকার সঙ্গে একটা শুল্ক চুক্তি, বাণিজ্য চুক্তি, এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি হচ্ছে, সেটা একজন সচিব শুধু করে ফেলবেন, গভর্নমেন্টের আর কেউ সেখানে থাকবে না, এইটা একটু সন্দেহ তৈরি করে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে সারসংক্ষেপ এসেছে, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তাহলে আমেরিকা শুল্ক হার কত রাখছে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 20%, তবে সেটি কমতেও পারে, কিন্তু কোনো কোনো দেশে নাকি বেশিও আছে। 4-5 দিন আগে লুৎফে সিদ্দিকী, হ্যাঁ, তিনি একটি বক্তৃতায় বলেছিলেন, কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে খুব শিগগিরই শুল্ক সম্পর্কে আমেরিকার কাছ থেকে একটি সুসংবাদ আসবে। আবার লুৎফে সিদ্দিকী ইকোনমিক হিটম্যান, হ্যাঁ, তো আসলে সেই চুক্তিটাই এখন হতে যাচ্ছে বলে ধারণা করি আমরা। সঙ্গত কারণে একটা আপনাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে 3 দিন পরে যখন ইলেকশন,
একটা নির্বাচিত সরকার আসবে দেশে, তাহলে যে কোনো চুক্তি যদি করতে হয় তাহলে তো নির্বাচিত সরকার করবে। তাড়াহুড়ো করে এই সরকারের এখন করবার দরকারটা কি? এই সরকার তো বলতেও পারে যে আমার এখন ইলেকশন, আচ্ছা ইলেকশনের পরে যারা আসবে পার্মানেন্টলি তোমরা তাদের সঙ্গে চুক্তিটা করে নিও। না, আগ্রহ কিন্তু এই সরকারের বেশি, ডক্টর ইউনূসের খুব বেশি। শুধু যে এই শুল্ক চুক্তি তাই নয়, আমরা বন্দর নিয়ে দেখি, আরও অনেকগুলো বিষয় নিয়ে দেখি এই সরকার নানা বিষয়ে সব চুক্তি যেগুলো মানে নির্বাচিত সরকারের করবার কথা, একটা রেগুলার সরকারের করবার কথা, সব কিছু তিনি করে ফেলতে চাচ্ছেন। এখন এই যে ইকোনমিক হিটম্যান আমাদের লুৎফর সিদ্দিকী, এই যে বাংলাদেশ সরকার সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ান চাল কিনেছে, গম কিনেছে, আমেরিকান গম কিনেছে, এরকম নানা কিছু নিয়ে বাজারে নানা রকম গুঞ্জন আছে, এবং সেগুলোর পিছনে লুৎফর সিদ্দিকী, ডক্টর ইউনূস তাদের বিশেষ বিশেষ খেলা আছে বলে এরকম একটা গুঞ্জন আছে। এখন আমি গুঞ্জন নিয়ে আসলে সেটিকে প্রমাণিত হিসাবে বলতে চাই না, কিন্তু গুঞ্জন তো আছে। এখন এই যে বণিক বার্তা যে রিপোর্টটি করলো যে ইকোনমিক হিটম্যান, এখন দেখেন যে লুৎফর সিদ্দিকী, আশিক চৌধুরী, মোস্টলি লুৎফর সিদ্দিকী, সে কিন্তু সব এই যে বন্দরের চুক্তি বলেন কিংবা অন্যান্য চুক্তি বলেন, এইসব চুক্তি সম্পাদনগুলো সব কিছুর ক্ষেত্রে তার রুলটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ রুল। তিনি কিন্তু নির্বাচিত সরকারের অপেক্ষা থাকতে চান না, তিনি সব কিছু সেরে ফেলতে চান, বাংলাদেশের সব কিছু দিয়ে ফেলতে চাচ্ছেন তিনি। আচ্ছা, এখন এই যে চুক্তিটা হবে, যে শুল্ক চুক্তি, সেই শুল্ক চুক্তি এর মধ্যে কি আর কি আছে, মানে আমরা কি দিচ্ছি সেটা কি আমরা জানি? সেটা কিন্তু আমরা জানি না। এই সরকারকে আমাদেরকে জানাচ্ছে যে কিসের বিনিময়ে কোন কোন শর্তে কি কি চুক্তি হচ্ছে? না, আমরা সেই সব কিছুই জানি না। আচ্ছা, যে রাজনৈতিক দলগুলো এখন ভোটের মাঠে আছে, এই চুক্তি হওয়ার 3 দিন পরে কেউ একজন বিজয়ী হবেন, তারা কেউ কি এই নিয়ে প্রশ্ন করছেন? তারা কি কেউ প্রশ্ন করবেন? আই ডোন্ট থিঙ্ক সো। তারা কিন্তু কেউ বলবেন না, তাদের সেই সাহসটা মানে নৈতিক সেই জায়গাটায় তারা নেই যে ওকে এগুলো আপাতত রাখো, ইলেকশনের পর এগুলো আমরা দেখব। না, তারা সেটা বলবে না। কেন বলবে না? আচ্ছা, আরেকটা ডট আপনাদের সামনে আনি। কিছুদিন আগে আপনারা পত্রিকায় পড়েছেন যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, বাণিজ্য প্রতিনিধি, তিনি টেলিফোনে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন। কী নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা অত ডিটেলস কিন্তু জানি না। ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকেও খুব বেশি যে কিছু প্রকাশ করা হয়েছে তাও না, আবার বিএনপির পক্ষ থেকেও যে প্রকাশ করা হয়েছে তাও না। কিন্তু বিএনপির ভেতরের খবরাখবর রাখেন এমন কেউ কেউ যে কথাটি বলার চেষ্টা করেছেন যে তারা আসলে এই যে বর্তমান সরকার ইউএস গভর্নমেন্টের সঙ্গে নানা রকম চুক্তি করছে, ইউএস গভর্নমেন্টকে অনেক কিছু বোয়িং থেকে শুরু করে নানা কিছু দিয়ে দিচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই চুক্তিগুলোর ব্যাপারে তাদের পজিশন হবে কি, এই ব্যাপারে একটা অ্যাসিউরেন্স চেয়েছিল তারা। কিন্তু তারেক রহমানের সমস্যাটা হচ্ছে, যেটি ইন্টারনাল বিএনপির সোর্স থেকে বলে, যে তারেক রহমান মানে তাদের অ্যাসেসমেন্টে এরকম, আইদার হি ইজ শাই ইন ডিলিং উইথ ফরেন ডেলিগেটস অর ফরেন মিডিয়া, অর তিনি নিজেকে মনে করেন যে তিনি সব কিছু জানেন, তিনি অনেক কিছু জানেন। এবং এই যে দুইটার যে কোনোটাই হোক, ফরেন ডেলিগেটসের সঙ্গে তার আলোচনা খুব বেশি আগায় না, এবং এই ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গেও তার আলোচনাটা খুব বেশি আগায়নি। তারা খুব একটা কনভিন্স হতে পারেননি যে এই তারেক রহমান প্রাইম মিনিস্টার হলে বা বিএনপি ক্ষমতায় আসলে এই যে চুক্তিগুলি হচ্ছে ইউএসের এই স্বার্থ সংরক্ষিত হবে। ফলে তারা একটু মানে বিএনপির ব্যাপারে একটু রিজার্ভ হয়ে পড়লো সেই সময়টা, এবং এই সময়টাই আসলে জামাতের ব্যাপারে খুব আলাপ আলোচনার সামনে চলে আসলো, চতুর্দিকে আলোচনা জামাত ক্ষমতায় আসলো বলে। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে শফিক সাহেবের স্টেটমেন্ট, আল জাজিরার ইন্টারভিউ, প্লাস মৌলবাদী প্রশ্নে, নানা রকম প্রশ্নে, আবার অন্যান্য কূটনৈতিকদের আলাপ আলোচনা, এই সব কিছু মিলিয়ে আবার ইউএসকে একটা ভিন্ন থট দিতে হচ্ছে বলে এরকম কথাবার্তাও অনেকে বলছেন। এখন সেই থটটা তাহলে কি? এই যে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটি হবে বা হতে যাচ্ছে, বা ইন বিটুইন আরও কিছু ঘটনা ঘটছে পর্দার অন্তরালে, মোস্টলি ডিপ্লোম্যাটিক অ্যারিনাতে, মোস্টলি ইউএস গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের এবং পলিটিক্যাল পার্টিগুলোর। একটা সূত্র বলছে যে ইউএস গভর্নমেন্টের প্রতিনিধিরা এখন আসলে বিএনপির সঙ্গে আবার খুবই মানে ইনডেপথ এনগেজমেন্ট শুরু করেছে। মানে তারা আলাপ আলোচনা শুরু করেছে, তাদের কাছ থেকে এক ধরনের একটা অ্যাসিউরেন্স পেতে চায় যে আসলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইউএসকে ডিস্টার্ব করবে না।
এবং বিএনপির প্রভাবশালী দুজন ব্যবসায়ী নেতা, তাদের সঙ্গে এখন আলাপ আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রগুলো বলছে, এবং আগামী কয়েকদিন ধরে আলাপ আলোচনাটা চলতে থাকবে। এবং এই আলাপ আলোচনায় যদি তারা কনভিন্স হয় যে না, বিএনপি ইজ ওকে, আমাদের পারপাসটা তারা সার্ভ করবে, সেই ক্ষেত্রে হয়তো আমরা রাজনীতির ভোটের গতি প্রকৃতি একরকম হবে। এরা যদি কনভিন্স করতে না পারে তাহলে হয়তো আরেক রকম হবে। কোন দিকে এই আলাপ আলোচনাটা কোন দিকে গড়াবে সেটি দেখার জন্য আমাদের খুব বেশি দিন না, আর কয়েকটা দিনই মাত্র অপেক্ষা করতে হবে। শেষ করবার আগে আরেকটা কথা বলি। আমাদের বন্ধুদের অনেকেই ফেসবুকে আমি দেখি যে তারা অনেকে দৃশ্যপট 1, দৃশ্যপট 2, ভোট না হলে এই হবে, ভোট হলে এই হবে, এরকম নানা রকম একটা কল্পচিত্র তারা প্রচার করছেন। আপনাদেরকে বলি, 12 ফেব্রুয়ারি ভোট হবে। আমি আগেও বলেছি, আমি এখনও দেখি যে 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে। কেমন ভোট হবে সেটা অন্য প্রসঙ্গ। 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে, এবং এই যে আলাপ আলোচনাগুলো এখন চলছে, আমি নানা ডটগুলো সামনে আনলাম। এই ডটগুলো যদি খুবই সরল রৈখিকভাবে মিলে যায়, কিংবা একটা মানে খুব বেশি বাধাবিঘ্ন ছাড়া মিলে যায়, তাহলে তো ভোট ঠেকানোর কিংবা এনিওয়ে ভোট হচ্ছে, সেটি হলো কথা। সামনের দিনগুলোতে আরও নাটকীয় ঘটনা ঘটবে, সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন আপনারা।